ভাই যাবে? যাই না না হ্যাঁ আরে আজাদ ভাই যাবে কিনা? যাই যাই যাবে ভাই? বল। আসসালামু আলাইকুম। আজকে ক্যাবিনেটের নিয়মিত উইকলি মিটিং ছিল। মিটিং প্রিজাইড ওভার করেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। তো আজকে অনেকগুলো এজেন্ডা ছিল, এজেন্ডা 11টা মোট এজেন্ডা, অনেক ইম্পর্টেন্ট অধ্যাদেশ এসছে, পাশ হয়েছে, যেটা বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমি সবগুলো এজেন্ডা ফার্স্টে পড়ছি। তো এর মধ্যে কয়েকটা এজেন্ডার উপরে এলাবোরেট করবেন আমাদের টিম মেম্বার, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি, আর শেখপুরের উপরে একটু আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। তো আমি এজেন্ডাগুলো পড়ছি। কর্মক্ষেত্র, এজেন্ডা নাম্বার 1, কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর এটা আজকে চূড়ান্ত খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল, এটা নীতিগত অনুমোদন হয়েছে। 2 নম্বর, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদিত হয়েছে। 3 নম্বর, জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। 4 নম্বর, বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সঙ্গ নিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 5 নম্বর, প্রতি বছর 23শে মার্চ এখন থেকে বিএনসিসি ডে হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। 6 নম্বর, কনভেনশন এগেইনস্ট টর্চার and other cruel, inhuman or degrading treatment or punishment within bracket CAT all cap শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনের অনুচ্ছেদ 14(1)-এ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 7 নম্বর, বাংলাদেশের যে সমস্ত জায়গায় আমাদের এম্বাসি আছে এবং আমাদের মিশন আছে, তার থেকে কিছু আমাদের অফিসিয়ালকে নিয়ে গায়ানায় আমাদের একটি সার্ভে অ্যাফেয়ার্স বা একটা ফার্স্ট সেক্রেটারি লেভেলে একটা মিশন ওপেনের ডিসিশন হয়েছে। আপনি জানেন গায়ানা হচ্ছে ক্যারিবিয়ান কান্ট্রি, ওইখানে আমাদের একটা নতুন মিশন ওপেন হবে। 7 নম্বর তো বললাম। 8 নম্বর, আমদানি নীতি আদেশ 2025 থেকে 2028-এর খসড়া অনুমোদন হয়েছে। 9 নম্বর, দ্য হেগ কনভেনশন অন দ্য সিভিল অ্যাসপেক্টস অফ ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন 1980-এ বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। আমি এটা আবার বলি, দ্য হেগ, আপনি জানেন দ্য হেগ হচ্ছে নেদারল্যান্ডসের রাজধানী। দ্য হেগ কনভেনশন on the civil aspects of international child abduction 1980-এ বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। 10 আর 11 একই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। তো এই খুবই ইম্পর্টেন্ট এজেন্ডা। আমি এর মধ্যে প্রথম 2টা এজেন্ডার উপরে আমি আমাদের
অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথিকে বলবো বলার জন্য। থ্যাংক ইউ শফিক ভাই। যেমনটা প্রেস সচিব মহোদয় বলছিলেন যে আজকের উপদেষ্টা পরিষদে নারী ও শিশু মন্ত্রণালয়ের 2টি অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026 এর খসড়া। এই খসড়ায় 4টা অধ্যায় এবং 20টা ধারা রয়েছে। গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই খসড়াটায় যে শারীরিক, মৌখিক, মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা জানেন, এটা আমরা আসলে সবাই মোটামুটি যারা আমাদের যে নারী সমাজ আছে, আপনাদের যারা মা আছে, বোনেরা আছে, বান্ধবীরা আছে, তারা সবাই আসলে মোটামুটি ভাবে ডিজিটাল স্পেসে আসলে ভয়াবহ রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন প্রতিদিনই। তো এটাকে অ্যাড্রেস করে আসলে এই অধ্যাদেশে শারীরিক, মানসিক ইঙ্গিতপূর্ণ, শারীরিক, মৌখিক ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিকভাবে, লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার 90 দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে। অভিযোগকারীকে নিরাপত্তা ও মানসিক সহায়তা প্রদানের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং শিশু ও প্রতিবন্ধীদের জন্য যেহেতু সেন্সিটিভ ওইটা অনেক বেশি, সেজন্য তাদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা এই অধ্যাদেশে আছে। তদন্তের সম্পূর্ণ গোপনীয়তা যাতে নিশ্চিত করা হয় সেটার প্রাধান্য দেওয়া হয়েছে। আর অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে। এই ক্ষেত্রে শাস্তির বিধানের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে সতর্কীকরণ, বরখাস্ত বা চাকরিচ্যুত করা, বহিষ্কার করা বা ক্ষতিপূরণের বিধান এখানে আছে। আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রেও এক ধরনের শাস্তির বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে। অভিযোগ কমিটিগুলো হবে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, জেলা, উপজেলা পর্যায়ে এবং 90 কার্য দিবসের মধ্যে আসলে এই কমিটির বিধিমালাটা কিভাবে প্রণয়ন করা হবে সেটা বাধ্যতামূলক করা হয়েছে। এটা একটু আমি আপনাদেরকে পরে আর একটু ডিটেলটা দিয়ে দিব, আমি লিখে দিয়ে দেবো, কারণ এটা নিয়ে একটু আমারও কনফিউশন আছে আসলে। এটা আমি একটু জেনে নিই, তারপর আপনাদেরকে জানাবো। আরেকটা অধ্যাদেশ সেটা নিয়ে বলি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026। এটাও আজকে নীতিগত অনুমোদন পেয়েছে। এই খসড়ায় 7টি অধ্যায় 30টি ধারা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় কেন্দ্র, চিকিৎসা, মানসিক সহায়তা, আইনত এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অধিকার নিশ্চিত করা হবে। এই বিষয়গুলো এর মধ্যে আছে এই অধ্যাদেশের মধ্যে। এবং নির্যাতনকারী ব্যক্তির সাথে যাতে যোগাযোগ বা ঘনিষ্ঠতা সীমিত করা যায় সেজন্য এই অধ্যাদেশে আদালতের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা আদেশ দিতে পারবে এবং তদন্ত শেষে স্থায়ী আদেশ জারি করা যাবে। নির্ধারিত ফর্মে অভিযোগ গ্রহণের পর 7 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে এবং 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা করতে হবে। এই অধ্যাদেশটা আজকে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আরেকটা সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2026-এর নীতিগত অনুমোদন। এটা শফিক ভাই বলছেন। জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশে এটা খুবই মাইনর কিছু চেঞ্জ। এটা যেটা ছিল যে আগে আমরা যে স্থানীয় যে ক্রীড়া সংস্থাগুলো যেটা হতো সেটা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে, এটার চেঞ্জের ফলে যেটা হবে যে এখন থেকে মহানগর ক্রীড়া সংস্থাগুলো তো করা যাবে, এটা এস্টাবলিশ করা যাবে এবং এটা আশা করা হচ্ছে যে মহানগরে যেগুলো সিটি কর্পোরেশন এলাকা আছে, ঢাকা বা চিটাং বা গাজীপুর, সিলেট, সেগুলো খুলনা, এগুলো জায়গায় মহানগর ক্রীড়া সংস্থা স্থাপন করা যাবে এবং এগুলো স্থানীয় পর্যায়ে এরা খেলাধুলার ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া যায় তারা সেগুলো নেবেন। আর তারপরে ছিল বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সঙ্গ নিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটার আগে যেটা ছিল এই লটা একটু নামে একটু যেটা ছিল যে নামটা বিভ্রান্তিকর নাম এবং এটা খুবই শুনতে খারাপ শোনায়। এটার নাম ছিল পশু ও পশুজাত শব্দটা, প্রাণী ও প্রাণী জাতের জায়গায় পশু ও পশুজাত ছিল। তো এই জায়গাটা এই নামটা একটু চেঞ্জ হয়ে হবে হচ্ছে প্রাণী ও প্রাণীজাত। এটা হলো পশু পশুজাত শব্দের স্থলে প্রাণী ও প্রাণীজাত শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া খসড়া অধ্যাদেশে বিদ্যমান আইনের ধারা 15-তে প্রদত্ত দায় মুক্তির বিধান বিলুপ্ত করা হয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে পশু ও পশুজাত পণ্য সংবনিরোধ আইন 2005 এটা রহিত করা হবে। আর 5 নম্বর ছিল প্রতি বছর 23শে মার্চ তারিখে বিএনসিসি, আপনি জানেন বিএনসিসি ডে হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। বিএনসিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এটা আপনি জানেন যে এরা ইন্টারমিডিয়েট পর্যায়ে অনেকে বিএনসিসি মেম্বার বা স্কুলেও হন। এই বিএনসিসিটা প্রতিষ্ঠিত হয়েছিল যে অর্ডারের মাধ্যমে, সেটা 23শে মার্চ 1979-তে এটা এনাক্টেড হয়েছিল এবং ওই দিনটাকেই সামনে রেখে এই ডেটা পালন করা হবে। 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে কনভেনশন এগেইনস্ট টর্চার এন্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, সিএটি শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনের অনুচ্ছেদ 14(1) এ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রস্তাব অনুমোদন। এটা একটি এই যে কনভেনশন, সিএটি যে কনভেনশন, এটা 1984 সালে চুক্তিটা গৃহীত হয়। এটা 195 রাষ্ট্র এটাকে অনুমোদন দিয়েছে, এটার মেম্বার হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জয়েন করে, বাংলাদেশ এটাকে চুক্তিটি অনুসমর্থন করে হচ্ছে 1998 সালে। এটার আর্টিকেল 14 প্যারা 1 এর বিষয়ে অনেকগুলো দেশের ডিক্লারেশন এখানে বলতে হবে হচ্ছে রিজার্ভেশন দেন এই 14(1)-এ। এর মধ্যে বাংলাদেশ ছিল, বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া এবং ইউনাইটেড স্টেটস। এরা এটার বিষয়ে এক ধরনের রিজার্ভেশন জানিয়েছিল যে না, চুক্তিটা আমরা অনুসমর্থন দিচ্ছি, বাট এই 14(1)-এর বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে, এই দেশগুলো দিয়েছিল। এইটার কারণটা হচ্ছে যে ওই সময় মানে এখন বাংলাদেশ যেটা করলো যে 14(1)-এর যে রিজার্ভেশন এটা উঠিয়ে ফেললো, বাংলাদেশ এটা থেকে বহু। এর ফলে লাভটা কি হবে? এটার ফলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এর ফলে যারা রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্র কর্তৃক যারা নির্যাতিত হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা বিভিন্ন ধরনের ন্যায্যতা পায়নি, ন্যায্য ও রাষ্ট্রপক্ষ নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করবে এর ফলে। আগে এইটা 14(1)-এর রিজার্ভেশনের ক্ষেত্রে এই প্রাপ্তিটার সুযোগ ছিল না, মানে বাংলাদেশের গভর্নমেন্টের তরফ থেকে যে আপনি যে রিপারেশন পাবেন, কোন যে ক্ষতিপূরণ পাবেন, সেটার কোনো বিধান মানে ওইটার বিধান ছিল না। এখন যেটা হচ্ছে যে এইটার ফলে এখন রাষ্ট্র দ্বারা যারা নির্যাতিত হবেন তারা এই ক্ষতিপূরণের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে তাদের পথটা প্রশস্ত হলো এবং তার অধিকার তো নিশ্চিত হবেই, সঙ্গে সঙ্গে যথাসম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনকি রাষ্ট্র। এমনকি নির্যাতনের ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে তার উপর নির্ভরশীল ব্যক্তিগণ ক্ষতিপূরণ